ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ২৬। রাত ১টা বাজে। নিস্তব্ধ জেলের ভেতরে একমাত্র জেগে আসে ক্রিস। লকআপের ছোট জানালা দিয়ে আসা ক্ষীণ আলোয় সে চুপচাপ তাকিয়ে আছে রুহির ছবিটার দিকে। চারিদিকে এমন নীরবতা, শুধু বাইরে ডিউটিতে থাকা কনস্টেবলদের পায়ের আওয়াজ মাঝে মাঝে ভেসে আসে। হঠাৎ টাক লকআপের দরজা খোলার শব্দে ক্রিস ভ্রুকুচকে চমকে উঠে তাকায়। ভেতরে ঢোকেন রফিক হাসান। ক্রিস, আগের দিন মিসেস রুহি আপনার কেসটা রূপদান করার জন্য আমার কাছে এসেছিলেন। আপনার সাথেও দেখা করতে এসেছিলেন। আপনাদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল একটু বলবেন? ক্রিস উঠে দাঁড়ায়, কণ্ঠ শুকনো। রুহির কি হয়েছে? রফিক গম্ভীর ভঙ্গিতে সামনে এগিয়ে আসে। সেটা জানার জন্যই তো জিজ্ঞেস করছি। রুহি কিছু প্রমাণের কথা আপনাকে বলেছে? ক্রিসের গলা দিয়ে যেন কথা বেরোয় না, শুধু মাথা নেড়ে না বোঝায়। রফিক ঘুরে বেরিয়ে যেতে শুরু করলে ক্রিস দ্রুত এগিয়ে তার পথ আটকে দেয়। কি হয়েছে পুরোটা বলুন রফিক হাসান। রফিক এক মুহূর্ত চুপ, তারপর ধীরে বলে, রাতে রুহি আমায় ফোন করেছিল, বলেছিল তার কাছে সব প্রমাণ আছে। তারপর বলল আমি যেন রেডি থাকি, ও এসএমএস করলেই যেন পুলিশ নিয়ে যায় হাতে নাতে ধরার জন্য। কিন্তু তার আর কোনো এসএমএস আসেনি। রফিকের কণ্ঠ ভারী হয়ে ওঠে। ক্রিস, আপনি প্রথম দিনেই সব সত্য বলে দিলে আজ এসব হতো না। রুহির কিছু হলে এর দায় কিন্তু আপনার। সব কথা শুনে ক্রিসের মাথা কাজ করা বন্ধ করে দেয়। রাগে তার রক্ত টকবক করে, চোখের শিরা ফুলে যায়। ক্রিস চোখ লাল করে, আমি রুহির জন্যই চুপ ছিলাম রফিক হাসান। শি ইজ মাই ওয়াইফ। ওকে রক্ষা করার জন্যই সব দোষ আমি নিজের উপর নিয়েছিলাম, কারণ আমার বাটারফ্লাই তখন শত্রুর হাতে ছিল। রফিক স্তব্ধ। হোয়াট? লোকেশন বের করছেন? রফিক ফোন বের করে মাথা নাড়ে। হ্যাঁ, এখনই পুলিশ নিয়ে রওনা হচ্ছি। ক্রিস দরজার দিকে এগোই, চলুন। রফিক তার সামনে দাঁড়িয়ে যায়। ১ মিনিট, আপনাকে নিতে পারবো না। যতই হোক আইনের চোখে আপনি একজন ক্রিমিনাল। আপনি কিছু করেননি সেটা আমি জানি, কিন্তু বাকিরা জানে না। এই কথাগুলোতে ক্রিসের মাথা পুরো গরম হয়ে ওঠে। আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। হঠাৎ ক্রিস ঝড়ের মতো ঘুরে দাঁড়িয়ে রফিকের কলার চেপে ধরে দেওয়ালে ঠেসে ফেলে। রফিক হতবাক হয়ে যায়। এর আগে ক্রিস তার পকেট থেকে বন্দুকটা টেনে বের করে ঠাস করে ট্রিগারটা রফিকের কপালে ঠেকিয়ে ধরে। ক্রিস বন্দুকটা রফিকের কপালে ঠেকিয়ে ধরে খুব নিচু গলায় বলে, স্যার, এখন আর নিয়ম মানার সময় নেই। আমার বাটারফ্লাইয়ের জীবন ঝুঁকিতে আছে, আপনার ফোনটা দিন। রফিক আর কিছু বলতে পারে না, ভয়ে ও বিস্ময়ে তার হাত কাঁপে। ক্রিস তার হাত থেকে ফোনটা টেনে নেয়। ঠিক তখনই দুজন কনস্টেবল দরজার কাছে এসে দাঁড়ায়। পরিস্থিতি বোঝে না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। ক্রিস বন্দুকটা আরও শক্ত করে রফিকের মাথায় ঠেকিয়ে বলে, পাশে সরে যান। আরেক কদম এগোলে আপনাদের অফিসারের লাশ পড়বে। কনস্টেবলরা ভয়ে জমে যায়। একজন তো শ্বাসও নিতে ভুলে গেছে যেন। ক্রিস রফিককে সামনে ধরে ঢাল বানিয়ে ধীরে ধীরে লকআপের বাইরে বের হয়। রফিকের কণ্ঠ কাঁপছে। ক্রিস, এটা ঠিক হচ্ছে না। ক্রিস দাঁত চেপে, চুপ, এখন শুধু আমার বাটারফ্লাইকে বাঁচানো জরুরি। করিডোর ধরে এগোতে থাকে তারা। কনস্টেবলরা কারো নির্দেশ না পেয়ে নড়তেও পারছে না। রফিকের মাথায় বন্দুক ঠেকানো দেখে কেউই এগিয়ে আসার সাহস পাচ্ছে না। বাইরে পৌঁছানোর পর ক্রিস বলে, গেট খুলুন। গেটে থাকা কনস্টেবল দোটানায় পড়ে যায়, কিন্তু রফিকের মুখের ভয় দেখে সে চাবি ঘুরিয়ে দেয়। বাইরে বাতাস একটু ঠান্ডা, রাত আরও গভীর। পুলিশের গাড়িগুলো সারি করে দাঁড়িয়ে আছে। ক্রিস রফিককে ঠেলে সামনে নেয় এবং বলে, চলুন ওই গাড়িটা। একটা কালো রঙের পুলিশের জিপ সামনে ছিল। ক্রিস রফিককে আগে উঠতে বলে, তারপর নিজে উঠে পাশের সিটে বসে পড়ে। বন্দুকটা এখনও রফিকের মাথায় ঠেকানো। এরপর ফোনটা আনলক করে রফিকের লোকেশন অ্যাপ খুলে দেয়। গাড়ি স্টার্ট দিন, লোকেশন অনুযায়ী চালান। বেশি দেরি হলে আপনার মাথা উড়বে আগে। রফিক ভয়ে ঢোক গিলে ফেলে। গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়। রাতের অন্ধকার চিরে পুলিশ জিপটা রুহির লোকেশনের দিকে ছুটে যায়। রুহির মুখে ঠান্ডা হঠাৎ পানির ছিটে পড়ে। জল চোখে মুখে লাগতেই রুহি ধরফরিয়ে উঠে বসে। ছটফট করতে করতে চারিদিকে তাকায়। ঘরটা অন্ধকার, চারপাশে অচেনা গন্ধ। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সিমরান, হাতে পানি ভরা গ্লাস। রুহি কাপা গলায়, আমাকে কোথায় এনেছিস তুই? সিমরান ঠোঁট বাঁকিয়ে হেসে ধীরে ধীরে এগিয়ে আসে। রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। আমি তোকে বিয়ে দিতে এনেছি। রুহির বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। সে ভয়ে ভয়ে পিছিয়ে বসে। বিয়ে? কিসের বিয়ে? সিমরান গ্লাসটা পাশে রেখে চুলের গোছা আঙুলে পেঁচাতে পেঁচাতে বলে, শোন, আমান তোকে অনেকদিন ধরে ভালোবাসে। ও তোকে বিয়ে করবে। রুহির চোখ বড় হয়ে যায়। আমান আমাকে ভালোবাসে? এটা যদি তুই জানতিস, তাহলে ওকে লাভ লেটার দিয়েছিস কেন? সিমরান আবার হাসে। এইবার তার হাসিতে ঈর্ষা আর পাগলামির মিশ্র।
সে হঠাৎ এগিয়ে এসে রুহির চুলের মুঠি শক্ত করে ধরে টান দেয়। সবই তো তোর জন্য। আমি যাকেই চাই তুই তাকে নিজের জালে ফাঁসিয়ে নিস। প্রথমে আমি কৃষকে চাইছিলাম, তুই কৃষকে নিজের করে নিলি। তারপর আমি আমানকে চাইলাম, তাকেও তুই নিজের জাদু দিয়ে বশ করলি। রুহি ব্যথায় মাথা ঘুরে যায়। সে মরিয়া হয়ে সিমরানের হাত ঠেলে দেয়। আমানকে আমি ভাইয়া বলি, তাকে আমি ভাইয়ার মতোই দেখি। এতেও তোর এত সমস্যা? এজন্যই আমার মুখে অ্যাসিড ফেলেছিলি? সিমরান এবার জোরে হেসে ওঠে। হাসিটা এত বিকৃত যে রুহির গায়ে কাটা দেয়। হ্যাঁ ভাই, সত্যি এই নাটক তোর দ্বারাই সম্ভব। হ্যাঁ, আমি তোর মুখে অ্যাসিড ছুঁড়েছিলাম, কিন্তু আমি একা ছিলাম না, আমার সাথে ছিল কৃষের সৎ বোন। কৃষকে পাওয়ার লোভে ও আমার পাশে দাঁড়িয়েছিল। রুহির চোখে পানি চলে আসে। কিন্তু কৃষের বাবা মা তো তোকে কিছুই করেনি, তাদের কেন মেরেছিলি? আর ওনার বোন, সে তো তোকে সাহায্য করছিল, তাকে কেন মারলি? কারণ ও কৃষকে পাচ্ছিল না, কৃষ ওকে ইগনোর করতো। তাই ও আমায় হুমকি দিচ্ছিল, আমি যদি কৃষকে ওর করে না দিই তো ও আমায় ফাঁসিয়ে দেবে, পুলিশকে বলে দেবে আমি তোর মুখে অ্যাসিড দিয়েছি। আর রইল কৃষের বাবা মা, ওদের আমি মারতে চাইনি, ওরা আমায় খুন করতে দেখে ফেলেছিল, তাই বাধ্য হয়ে ওদেরকেও মারতে হলো। রুহির কথা বলার ভাষা হারিয়ে ফেলল। সে আন্দাজ করতে পারেনি কোনোদিনও যাকে নিজের কাছের মানুষ ভেবেছিল সে এমন নোংরা মানসিকতার মানুষ। অনায়াসে ৩টা খুন করে ফেলেছে। তুই এতটা নিচে কবে নামলি সিমরান? তুই এতটা পাল্টে গেলি কিভাবে? ও শাট আপ, তোর ইমোশনাল ড্রামা বন্ধ কর, এখন তাড়াতাড়ি রেডি হ, আমান কাজে নিয়ে চলে আসবে। তুই একটা কাজ কর, তুই আমানকে বিয়ে করে নে, কারণ দুজন মিলে তো এত প্ল্যানিং করেছিস, তোদের দুজনেরই ভালো মিলবে। সিমরান, আই নো জান, আমাদের ভালো ম্যাচ করবে। ও আমার সব কিছুতেই সাপোর্ট দিয়েছে, কিন্তু ওর খুব ইচ্ছে তোকে পাওয়া, আই মিন বেডে পাওয়া, আর আমার ইচ্ছে তোকে কৃষের থেকে দূরে করা। কৃষ যখন জানতে পারবে তুই আমানের সাথে শুয়েছিস, তখনও তোর দিকে ঘুরেও তাকাবে না, আর আমি কৃষের হয়ে যাব। সি, আল্লাহ সব দেখছেন সিমরান, আর শাস্তি কিন্তু তুই পাবি। এই তো ড্রামা বন্ধ কর তো, চল তাড়াতাড়ি। তারপর তোদের বাসরের ভিডিও বানাবো। বলেই রুহির হাত ধরে টানতে থাকে। রুহি নিজেকে ছাড়াতে থাকে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কৃষ এখনো বন্দুকটা রফিকের মাথায় ঠেকিয়ে রেখেছে, কিন্তু রফিকের আস্তে গাড়ি চালানো দেখে কৃষের মাথা গরম হয়ে যায়। সরুন, আমি গাড়ি চালাবো। রফিক ভয় পেয়ে গাড়ি থামিয়ে সিট থেকে সরে আসে। কৃষ ড্রাইভারের সিটে ঝট করে বসে পড়ে। চোখে রাগ, দুশ্চিন্তার মিশ্র আগুন। রফিক কাঁপতে কাঁপতে পাশের সিটে বসে। কৃষ 1 সেকেন্ডও দেরি না করে গাড়ি স্টার্ট দেয়। ইঞ্জিনের শব্দে আশেপাশে নীরবতা ভেঙে যায়। কৃষ এক হাতে বন্দুক ধরে রেখে এক হাতে ড্রাইভ করতে থাকে। কৃষ চোখ লাল, বাটারফ্লাই, আমি আসছি। গাড়িটা সে এমন জোরে রাস্তায় তোলে যে টায়ারের ঘর্ষণে ধোঁয়া উঠে যায়। গাড়ি নিঃশ্বাস নেওয়ার সময়ও পাচ্ছে না। কৃষ শুধু সামনে তাকিয়ে দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং শক্ত করে ধরে ছুটে যাচ্ছে অন্ধগতিতে। যেদিন তোকে হারিয়েছিলাম সেদিন দিয়েই আমি নিঃস্ব হয়ে গেছি, আজ আর হারাতে দেব না। গাড়ি রাতের অন্ধকার চিরে ছুটে যায়।